আসসালামু আলাইকুম, সবাইকে আমার নলেজ শেয়ারিং ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মুদ্রা ও ব্যাংক এর পার্ট 4 নিয়ে। তো তোমরা সবাই আমার সাথে থাকো। আজকে আমাদের টপিকটা হচ্ছে মুদ্রার চাহিদা ও যোগান। তো প্রথমে আসি, মুদ্রার চাহিদা কি? মুদ্রার চাহিদা বলতে আমরা বুঝি একটি দেশের জনগণ যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকেই মুদ্রার চাহিদা বলে। আরও স্পেসিফিক যদি তুমি কোনো সংজ্ঞা দিতে চাও তাহলে এইভাবে বলতে পারো, একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে মুদ্রার চাহিদা বলে। তো বুঝতে পারতেছো একটি দেশের জনগণ কেন মুদ্রা হাতে ধরে রাখবে, তার অনেকগুলো উদ্দেশ্য আছে। তো আমরা এই জন্য মুদ্রার চাহিদাকে মোট 3টি ভাগে ভাগ করতেছি। মানে মুদ্রার চাহিদার যে উদ্দেশ্য একে আমরা কত ভাগে ভাগ করছি? 3 ভাগ। ফার্স্ট অফ অল দেখো, লেনদেনজনিত চাহিদা, দেন হচ্ছে সতর্কতামূলক চাহিদা, আর হচ্ছে ফটকা চাহিদা। তো আমরা এই প্রত্যেকটা নিয়ে ডিটেলস আলোচনা করব। বেসিক্যালি দেখো, এক নম্বরটা যদি বলি লেনদেনজনিত চাহিদা, তুমি যদি সংজ্ঞা দিতে চাও তাহলে তুমি নর্মালি এভাবে বলতে পারো, একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ প্রাত্যহিক বা দৈনন্দিন লেনদেনের জন্য যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে কি বলা হয়? লেনদেনজনিত চাহিদা। এটা আমরা সংজ্ঞা থেকেই বুঝতেছি। মানে একটি জনগণ তাদের মানে প্রতিদিনকার যে খরচগুলো আছে এগুলো অতিবাহিত করার জন্য যে পরিমাণ অর্থ হাতে রাখে সেটা হচ্ছে কি লেনদেনজনিত চাহিদা। তো লেনদেনজনিত চাহিদা নির্ভর করে হচ্ছে মানুষের ইনকামের উপরে। আমি যে হারে ইনকাম করি আমি সেই হারে কী করব? আমার প্রাত্যহিক ব্যয় নির্বাহ করব। সো আমরা বলতে পারি লেনদেনজনিত চাহিদা নির্ভর করে মানুষের ইনকামের উপরে। তো আমি একটু এক্সাম্পল দিয়ে তোমাদের সাথে বোঝাই। ধরো আমার মাসিক ইনকাম হচ্ছে 20,000 টাকা। মাসিক ইনকাম, আমরা ইনকামকে ওয়াই দ্বারা প্রকাশ করি, ইনকাম হচ্ছে 20,000 টাকা। আর আমি ধরো লেনদেনজনিত চাহিদাকে M1 দ্বারা প্রকাশ করলাম, M1। তো তখন আমি ধরি আমার ইনকাম যখন 20,000 টাকা, তখন আমার লেনদেনজনিত চাহিদা ধরলাম আমি 10,000 টাকা। 10,000 টাকা। তো এখন তোমার ইনকাম যদি বাড়ে, আমার ইনকাম 20,000 থেকে 30,000 টাকা হয়ে গেল, তখন আমার লেনদেনজনিত চাহিদা কি ওই একই হারে বাড়বে? অবশ্যই একই হারে বাড়বে না, কারণ আমরা যা ইনকাম করি তার টোটালটাই আমরা খরচ করতে চাই না, আমরা সেটা আরও অনেক কাজে খাটাতে চাই। তো বেসিক্যালি দেখো, আমাদের ইনকাম যে হারে বাড়ে লেনদেনজনিত চাহিদা কি বাড়বে না? সেই হারে বাড়বে না। তো এখানে লেনদেনজনিত চাহিদা হয়ে যাবে কত? 15 হবে। ঠিক আছে। তো মেইন কথা হচ্ছে এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে লেনদেনজনিত চাহিদা নির্ভর করে মানুষের ইনকামের উপরে, এবং মানুষের ইনকাম যে হারে বাড়ে লেনদেনজনিত চাহিদা সে হারে বাড়ে না। ঠিক আছে। এখানে দেখো, এখানে 20,000 থেকে 30,000 টাকা হয়ে গেছে, কিন্তু লেনদেনজনিত চাহিদা 10,000 থেকে কত হয়ে গেছে? 15,000 হয়েছে। তো ইনকামের বৃদ্ধির হার লেনদেনজনিত চাহিদা বৃদ্ধির হার থেকে কি বেশি, এটা মাথায় রাখো। তারপরে আসো, আমি এখন এটা যদি একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে একটু খেয়াল করো। দেখো, আমি একটা গ্রাফ আঁকছি। এই গ্রাফে যদি আমি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কোনো গ্রাফে 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে হচ্ছে এখানে দুইটা উপাদান সমহারে বাড়ে। ঠিক আছে। ধরো আমি ওয়াই অক্ষ বরাবর নিলাম হচ্ছে ওয়াই, আর এক্স অক্ষ বরাবর নিলাম হচ্ছে M1। অর্থাৎ রেখাটা যদি 45 ডিগ্রি হয় তাহলে হবে ইনকাম যে হারে বাড়ে আমার লেনদেনজনিত চাহিদাও কি একই হারে বাড়বে। কিন্তু আমরা জানি ইনকাম যে হারে বাড়ে লেনদেনজনিত চাহিদা তার থেকে কি কম হারে বাড়ে। তাহলে রেখাটা কোথায় হবে? রেখাটা 45 ডিগ্রি কি যাবে? নিচ দিয়ে যাবে। তাহলে আমরা M1 যদি রেখাটা আঁকি তাহলে সেটা হবে এইরকম। 45 ডিগ্রি কি থাকবে? নিচে থাকবে, কারণ 45 ডিগ্রি রেখা মানে হচ্ছে আমার ইনকাম যে হারে বাড়তেছে আমার লেনদেনজনিত চাহিদা কি ঠিক একই হারে বাড়বে। আচ্ছা ঠিক আছে, আমরা আশা করি তোমরা লেনদেনজনিত চাহিদার বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছো। তো এখন দেখো সতর্কতামূলক চাহিদা। তো আমরা একইভাবে বলতে পারি সতর্কতামূলক চাহিদা কাকে বলে? ভবিষ্যতের অনিশ্চিত ও অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলার জন্য জনগণ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে বলা হচ্ছে কি সতর্কতামূলক চাহিদা। তো এখানে খেয়াল করো, সতর্কতামূলক চাহিদা কিসের উপরে নির্ভর করবে? এটাও ইনকামের উপরে নির্ভর করবে, কারণ তুমি যে পরিমাণ ইনকাম করবে সেই হারের উপরেই তুমি তো সেটা কি করবা? ভবিষ্যতের চিন্তা কথা মাথায় রেখে সেটা কি করবা? চাহিদা হিসেবে রাখবা, তাই না? তো সতর্কতামূলক চাহিদাও কিসের উপরে নির্ভর করে? ইনকামের উপরে নির্ভর করে। এবং বিষয়টা ঠিক এরকম, এটার সাথেও আমি এক্সাম্পল দিতে পারি। সতর্কতামূলক চাহিদাকে আমরা ধরো M2 দ্বারা প্রকাশ করব, M2। তো এখানে ধরো যদি M2 হয়, সেম লেনদেনজনিত চাহিদা যেমন ইনকামের উপর নির্ভরশীল ছিল, এবং ইনকাম যে হারে বাড়তো লেনদেনজনিত চাহিদা তার থেকে কম হারে বাড়তো। একই ক্ষেত্রে হবে সতর্কতামূলক চাহিদার ক্ষেত্রেও। এখানে দেখো, ইনকাম যে হারে বাড়বে সতর্কতামূলক চাহিদা তার থেকে কম হারে বাড়বে, এবং রেখাটা হবে ঠিক 45 ডিগ্রি কি নিচে হবে। তখন আমাদের চিত্রটা হবে এরকম। আশা করি তোমরা সবাই সতর্কতামূলক চাহিদাটা বুঝতে পারছো। এখন আসো ফটকা চাহিদা।
তো খেয়াল করো ফটকা চাহিদা কি, মানুষ অতিরিক্ত লাভের আশায় যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখে, ঠিক আছে, সেটা হচ্ছে কি ফটকা চাহিদা। মানে মানুষের একটা উদ্দেশ্য থাকে যে আমরা খুব অল্প সময়ের মধ্যে কিছু টাকা আমি একটা কোথাও ইনভেস্ট করবো, আমি এখান থেকে অতিরিক্ত অনেক মুনাফা অর্জন করতে পারবো। তো এই উদ্দেশ্য মাথায় রেখে মানুষ যে পরিমাণ নগদ অর্থ সঞ্চয় করে রাখে সেটা হচ্ছে কি ফটকা চাহিদা। তো ফটকা চাহিদা ব্যাপারটা এরকম, মানে শেয়ার বাজারে অতিরিক্ত লাভের আশায় বা নতুন কোনো ইনভেস্টমেন্ট সাইটে সে অতিরিক্ত লাভের আশায় ইনভেস্ট করলো। আমি এক্সাম্পল স্বরূপ বলতে পারি, ধরো রিং আইডি, ইভ্যালি, এখানে তারা ইনভেস্ট করে দ্রুত কি টাকা ইনকামের উদ্দেশ্যে কি করে ইনভেস্ট করে। তো এগুলো হচ্ছে কি ফটকা চাহিদা, কারণ এখানে রিস্ক থাকে বেশি এবং মুনাফার অর্জনের উপায়ও থাকে কি বেশি। তো এখন খেয়াল করো ফটকা চাহিদা কিসের উপর নির্ভর করে? এই ফটকা চাহিদা নির্ভর করে হচ্ছে ব্যাংকের সুদের হারের উপরে। ব্যাংকের সুদের হারটা কতটুকু তার উপরে নির্ভর করে কি ফটকা চাহিদা। তো সবাই খেয়াল করো, আমি ফটকা চাহিদাকে প্রকাশ করলাম এমসি দ্বারা, এবং আমি বলতেছি যে ফটকা চাহিদা নির্ভর করে ব্যাংকের সুদের হারের উপর। ব্যাংকের সুদের হার যদি বৃদ্ধি পায় ফটকা চাহিদা কি পায়? হ্রাস পায়। আর ব্যাংকের সুদের হার যদি হ্রাস পায় তাহলে ফটকা চাহিদা কি পাবে? বৃদ্ধি পাবে। সেটা কিভাবে হয় সবাই একটু খেয়াল করো, আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো ব্যাংকের সুদের হার ইন্টারেস্ট রেট আমি আইআর দ্বারা প্রকাশ করলাম, আর ফটকা চাহিদা হচ্ছে M3। তো আমি ধরলাম একটি ব্যাংকে এখন ইন্টারেস্ট রেট আছে হচ্ছে 10%, তখন ফটকা যে মানুষের ফটকা চাহিদা হবে তখন হচ্ছে 10K। তো এখন সুদের হার, ব্যাংকের সুদের হার যদি বৃদ্ধি পেয়ে 10% থেকে 10% হয়ে যায় তখন মানুষের ফটকা চাহিদা কি হবে? হ্রাস পাবে। কারণ সে তখন চিন্তা করবে আমি অতিরিক্ত টাকা আমি ব্যাংকে টাকা রাখলে আমি ব্যাংকের সুদই আমার কি দিতেছে? অতিরিক্ত দিতেছে। তো আমি ব্যাংক থেকে কি করতে পারবো? অতিরিক্ত টাকা ইনকাম করতে পারবো। সো আমাকে ওই ফটকা চাহিদা এত টাকা কি করতে, ফটকা চাহিদার উদ্দেশ্যে আমাকে এত টাকা ধরে রাখার কোনো কি নাই, প্রয়োজন নাই। তাই তখন সে অতিরিক্ত ফটকা চাহিদার যে টাকাগুলো রাখছিল এগুলো কি করবে? হ্রাস করবে। সে ওখান থেকে বাকি অর্ধেক টাকা ব্যাংকে রাখবে, 5K টাকা ব্যাংকে রাখবে, এবং 5K টাকা সে ফটকা চাহিদার জন্য কি নিজের কাছে রেখে দিবে। ঠিক আছে, তাহলে দেখো খেয়াল করো ব্যাংকের ইন্টারেস্ট রেট যখন 10% থাকে তখন ফটকা চাহিদা থাকলো হচ্ছে 10,000 টাকা। যখন ব্যাংকের সুদের হার বৃদ্ধি পেয়ে 20% হয়ে গেল তখন ওই ব্যক্তি চিন্তা করলো যে আমি ব্যাংকে টাকা রাখলে অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারবো। তাই তার কাছে থাকা ফটকা চাহিদার 10,000 টাকার ভিতরে সে 5,000 টাকা কি করবে? ব্যাংকে রাখবে, এবং বাকি 5,000 টাকা সে আরও বেশি অতিরিক্ত লাভের আশা কি করে রাখবে? নিজের কাছে রেখে দিবে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো ফটকা চাহিদার আমি একটা গ্রাফ আঁকি, খেয়াল করো। আমি এখানে যে ইনফরমেশনটা নিয়েছি সেটা হচ্ছে কি 10% সুদ আর হচ্ছে কি 20% সুদ। তো আমি সুদের হারকে ওয়াই অক্ষ বরাবর নিলাম, IR 10% আর এটা হচ্ছে 20%। তো এক্স অক্ষ বরাবর নিব হচ্ছে আমি ফটকা চাহিদা 5K আর এটা হচ্ছে 10K। তাহলে খেয়াল করো সুদের হার যখন 10%, তখন ফটকা চাহিদা মান কত? 10,000। তাহলে বিন্দুটা হবে এখানে, তাহলে বিন্দুটা পেলাম কি? এ বিন্দু বা এ বিন্দু। ওকে, তো সুদের হার যখন 20% তখন ফটকা চাহিদা হচ্ছে কত? 5,000 টাকা। তো বিন্দুটা হচ্ছে এখানে, হচ্ছে বি বিন্দু। তাহলে দেখো আমরা একটা রেখা আঁকি, এই রেখাটা পেলাম। এই রেখাটা হচ্ছে কি M3 রেখা বা ফটকা চাহিদা রেখা। এখানে খেয়াল করো মানে আমার ইন্টারেস্ট রেট দেখো যখন 10% থেকে বেড়ে 20% হয়েছে তখন ফটকা চাহিদা 10,000 থেকে কমে 5,000-এ চলে আসছে। আবার তুমি যদি উল্টা দিক থেকে দেখো যে ব্যাংকের ইন্টারেস্ট রেট 20% থেকে কমে 10% হয়ে গেছে, তখন দেখো ফটকা চাহিদা 5,000 থেকে বেড়ে কত হয়ে গেছে? 10,000 হয়ে গেছে। আশা করি তোমরা সবাই ফটকা চাহিদাটাও বুঝতে পারছো। এখন আমরা তো আলোচনা করবো তোমাদের সাথে মুদ্রার যোগান নিয়ে। তো এখন দেখো আমরা মুদ্রার যোগান নিয়ে কথা বলবো। আমরা এতক্ষণ মুদ্রার চাহিদা, আমরা মুদ্রাকে আমার কেন দরকার, কি কি ক্ষেত্রে আমাদের মুদ্রার প্রয়োজন আছে সেগুলো নিয়ে আমরা কথা বললাম। এখন কথা হচ্ছে এই মুদ্রাটার উৎস কি, এই মুদ্রাটা কোথা থেকে আসবে আমাদের হাতে, এই উৎসকে নিয়ে এখন আমরা চিন্তা করব। মুদ্রার উৎস বা মুদ্রা হচ্ছে কি সরবরাহ। মুদ্রার সরবরাহ কাকে বলে? তো মুদ্রা সরবরাহ বা মুদ্রার যোগান বলতে আমরা কি বুঝি? মুদ্রা সরবরাহ বা মুদ্রার যোগান বলতে আমরা বুঝি জনগণের হাতের মুদ্রা, চাহিদা আমানত আর মেয়াদি আমানতের যোগফল। মেইন কথা হচ্ছে আমাদের টোটাল একটা কান্ট্রিতে যে কারেন্সি বা টাকার উৎস, এটা কি কোথা থেকে পায়? 3টা খাত থেকে পায়। 1 নম্বর হচ্ছে কি জনগণের হাতে যে টাকা আছে, এটা হচ্ছে 1 নম্বর উৎস। 2য় নম্বর উৎস হচ্ছে কি চাহিদা আমানত, ব্যাংকে আমরা যে ডিপোজিট করি টাকাটা, সেটা হচ্ছে কি ডিপোজিট করে যে রাখি, সঞ্চয় করে রাখি, সেটা হচ্ছে কি চাহিদা আমানত।
ওখানে কি টাকাটা থাকে, ওটা হচ্ছে কি একটা উৎস। তারপর হচ্ছে মেয়াদি আমানত, আমরা ফিক্সড মানে একটা নির্দিষ্ট টাইম বা 5 বছর 10 বছরের জন্য যে ব্যাংকে টাকা রাখি, এটা হচ্ছে কি মেয়াদি আমানত। আমরা চাইলে মানে 10 বছর পরে ওই টাকাটা কি পাবো, ফেরত পাবো, যেটা আমার টাকার একটা কি বা মুদ্রার একটা সরবরাহ বা উৎস হিসেবে কি করবে, কাজ করবে। তাহলে দেখো সংজ্ঞা অনুযায়ী বলতে পারি মুদ্রা যোগান, মুদ্রা যোগানকে আমরা কি এমএস দ্বারা প্রকাশ করছি। সংজ্ঞা অনুযায়ী বলতে পারি তাহলে এমএস ইকুয়াল টু জনগণের হাতের মুদ্রা, যাকে সিইউ দ্বারা প্রকাশ করছি, বা কারেন্সি উইথ দ্য পাবলিক। সিইউ এর ফুল মিনিং হচ্ছে কারেন্সি উইথ দ্য পাবলিক। ওকে, তাহলে সিইউ যোগ চাহিদা আমানত বা ডিডি। ডিডি মানে হচ্ছে ডিপোজিট, ডিমান্ড ডিপোজিট, ঠিক আছে। তো আমরা নিলাম ডিডি। তারপর হচ্ছে মেয়াদি আমানত বা টিডি, টাইম ডিপোজিট, টিডি। এই যোগফলটা, এই টোটাল যোগফল হচ্ছে কি এমএস বা মুদ্রার যোগান। এমএস এর সূত্র তাহলে আমরা পাইতেছি এমএস ইকুয়াল টু সিইউ প্লাস ডিডি প্লাস টিডি, অর্থাৎ টোটাল একটি দেশের মুদ্রার যে সরবরাহ বা যোগান আছে সেটা এই তিনটি খাত থেকে কি আমরা পাই। তখন কথা হচ্ছে এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখো এই মুদ্রাগুলোর বাহিরে, উৎসগুলোর বাহিরে আরেকটা উৎস আছে, সেটা হচ্ছে ব্যাংকে আমরা যে বন্ড বা সঞ্চয়পত্র কিনে রাখি, সেটাও আমরা কি করতে পারি, একটা মুদ্রার উৎস হিসেবে এখানে কাজ করে। সেটাকে আমরা প্রকাশ করব হচ্ছে এমএ দ্বারা। অতিরিক্ত মানে ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু একটা বিষয় বাদ পড়তেছে, সেটা হচ্ছে কি ব্যাংকে আমরা যে বন্ড কিনে রাখি বা সঞ্চয়পত্র কিনে রাখি, এটা চাইলে আমরা কি করতে পারি, টাকায় কনভার্ট করতে পারি। সো এটাও কি একটা টাকার উৎস হিসেবে কি করতেছে, কাজ করতেছে। তো এখন খেয়াল করো, প্রত্যেকটা আমরা এখন যদি আলাদা করে বের করতে চাই জনগণের হাতে কতটুকু, এখন খেয়াল করো জনগণের হাতে কতটুকু মুদ্রা আছে সেই সূত্রটা যদি আমি বের করতে চাই, তাহলে সি ইকুয়াল টু কী হবে, এখান থেকে জাস্ট আমরা কী করবো, কনভার্ট করবো। এটা এখন আপাতত স্থগিত রাখতেছি আমরা। এখন দেখো সি ইকুয়াল টু হচ্ছে এমএস মাইনাস ডিডি প্লাস টিডি। একইভাবে দেখো, একইভাবে চাহিদা আমানত ডিডি ইকুয়াল টু এমএস মাইনাস সিইউ প্লাস টিডি। ওকে, তারপরে দেখো মেয়াদি আমানত হচ্ছে টিডি ইকুয়াল টু এমএস মাইনাস সিইউ প্লাস ডিডি। তাহলে এখানে সবাই খেয়াল করো, মুদ্রার যোগানের যে বেসিক সূত্র ছিল সেটা হচ্ছে কি এমএস ইকুয়াল টু সিইউ প্লাস ডিডি প্লাস টিডি। তো এখান থেকে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে কি করতে পারি, বের করতে পারি যে জনগণের হাতে কতটুকু মুদ্রা আছে, সেটা কি সিইউ ইকুয়াল ডিভাইডেড বাই সিইউ ইকুয়াল টু এমএস মাইনাস ডিডি প্লাস টিডি। একইভাবে দেখো চাহিদা আমানত আমরা কতটুকু সেটাও আলাদা করে বের করতে পারি, সেটা হচ্ছে কি ডিডি ইকুয়াল টু এমএস মাইনাস সিইউ প্লাস টিডি। আবার একইভাবে দেখো মেয়াদি আমানত টিডিও আমরা বের করতে পারি, টিডি ইকুয়াল টু এমএস মাইনাস সিইউ প্লাস ডিডি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। মেন কথা হচ্ছে একটি দেশের মুদ্রার যোগান যেটা, সেটা আমরা তিনটা উৎস থেকে পাই এবং তিনটা উৎস আমরা আলাদা করে কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। নেক্সট আমরা মুদ্রা পরিমাণ তত্ত্ব নিয়ে আমরা কথা বলবো।